সবাইকে আমন্ত্রণ RRM স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় জুলাই আগস্ট গণহত্যার বিচারের বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ অতিথি। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আছেন আমাদের সঙ্গে আপাতত আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আলী আহসান জুনায়েদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমরা কিছুক্ষণের মধ্যেই বাকি দুজন অতিথিকে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। দর্শক আমাদেরকে জানিয়ে রাখি, ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পাশাপাশি আমাদের সঙ্গে যোগ দেবেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবী পরিষদ ও আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমরা আপাতত শুরু করতে চাই আলী আহসান জুনায়েদ আপনাকে দিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর, জুলাই আগস্ট গণহত্যা যে সংগঠিত হচ্ছে সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে এসেছে এবং একই সঙ্গে অভিযোগ করা হয়েছে যে বাধাগ্রস্ত আসলে অনেকে করছেন। গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগও প্রসিকিউশন করেছেন। কতটা আশাবাদী আপনি এই বিচার নিয়ে? দেখুন, এই পুরো হত্যাকাণ্ডের প্রক্রিয়াতে আপনারা নিশ্চয়ই জানেন যে জুলাই আগস্টের যে গণহত্যার প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আসলে যেভাবে করে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত ছিল, তাতে করে বাধার যে প্রশ্নটা প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে এসেছে যে শেখ হাসিনা সহ কিছু কল রেকর্ড পাওয়া গেছে, সেই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয়। কারণ হলো পুরো প্রক্রিয়াতে আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন অপরাধীকে ধরার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাটা কিন্তু আমরা সেই রকম তৎপরতা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে জনমানুষের আশা ব্যাহত হচ্ছে বলে আমি মনে করি। কারণ গণহত্যার বিচার প্রক্রিয়া যেভাবে করে দ্রুতগতিতে হওয়ার কথা, সেই জায়গায় আমরা ধীরগতি দেখতে পাচ্ছি। এবং যেভাবে করে প্রসিকিউশন সহ পুরো টিমের গঠন প্রক্রিয়াটাই আমরা দেখেছি অনেক পরে হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই পুরো বিচার প্রক্রিয়াটা, অর্থাৎ আসিফ নজরুল স্যার তো আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো আমরা দেখেছি যে এই ব্যাপারে 5ই আগস্টের পর থেকে তৎপরতাটা শুরু হতেই অনেক সময় লেগেছে। তো তারপর আবার প্রসিকিউশনের কাজ। সো ওভারঅল সব মিলিয়ে আমরা বলবো যে প্রচণ্ড ধীরগতি। এটা নিয়ে প্রচণ্ড ধীরগতি বলার সুযোগ আছে? ধরেন আপনার আশানুরূপ হয়তো আপনি বলতে পারেন, কিন্তু আসলে ধরেন গুরুত্বের জায়গা থেকে অবহেলা দেখছেন? বিচারের জায়গাটাই গুরুত্বের জায়গা থেকে অবহেলাটা এখন পর্যন্ত, এখন যে প্রসিকিউশনের তৎপরতা, ওইটা মনে হচ্ছে না। কিন্তু জনমানুষ, আমরা যখন জনগণের কাছে যাই, এবং আপনারা জানেন যে আমরা প্রক্লামেশন নিয়ে জনগণের কাছে যাচ্ছি এখন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, তখন কিন্তু জনগণের এক্সপেকটেশনটা আমাদের কাছে আসে এবং সেই এক্সপেকটেশন আমরা দেখি যে তাদের কাছে আরও বেশি তারা ইনফরমেশন পেতে চান। যেমন আজকে একটা ইনফরমেশন এসেছে, এইটা জনগণের জন্য আশার সঞ্চার তৈরি করেছে যে এই বিচার প্রক্রিয়াটা নিয়ে তখন তাদের মধ্যে তারা একটা ইনফরমেশন পেয়েছে। এটা আমাদের জন্য আশার সঞ্চার কিন্তু, যে শেখ হাসিনা সহ কিছু ব্যক্তিবর্গের কল রেকর্ডটা পাওয়া গেছে এবং সেইখানে জনগণ, আমার কাছে মনে হয় যে এই আশাবাদী হওয়ার ব্যাপারটা জরুরি। কারণ এই গণহত্যার বিচার প্রশ্নে সমস্ত জনগণের সমর্থন আছে এবং তারা এই ব্যাপারে তৎপর এবং খোঁজ খবর রাখছেন এই ব্যাপারে যে কি হচ্ছে। সেই জায়গাটাই মানে আপনি বলছিলেন যে ধীর গতি, আর কি হলে ধরেন আশা কি ছিল যে কত দ্রুত? আসলে একটা বিষয় আসছে যে বিচার তো তার নিজস্ব গতিতে চলে, খুব দ্রুত বিচার করতে গেলে মান নিয়েও আসলে প্রশ্ন তোলার সুযোগ থাকে। যেমনটা এর আগের বিভিন্ন ট্রাইব্যুনালের মাধ্যমে যেসব বিচার হয়েছে, সেই বিচারগুলোতে প্রশ্নবিদ্ধ হয়েছে, ইন্টারন্যাশনালের প্রশ্নবিদ্ধ হয়েছে। তো সেই জায়গাটাই আসলে কেমন আশা থাকবে? যে আমার আশার জায়গা যেটা, যেমন ধরেন যে ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা, অর্থাৎ তাদের ব্যাপারে আমি যেহেতু শুরুতেই বলেছি যে আইনশৃঙ্খলা বাহিনী নিজেই এই হত্যাকাণ্ডে, নিজেরাই অনেক সদস্যরাই কিন্তু এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, যেহেতু এই হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য তাদের পুরো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এবং এই প্রতিষ্ঠানে আপনারা জানেন যে আমি নাম ধরেই বলছি যে এই বিপ্লব কিংবা হারুনের মতো পুলিশের কর্মকর্তারা যেভাবে করে দলীয় গুন্ডা বাহিনীর মতো আচরণ করেছে, তাতে করে এই বাহিনী ইনভেস্টিগেশন করলে বা তারা ইনভেস্টিগেশনে জড়িত থাকলে এই প্রক্রিয়াটা কতটুকু ফাস্ট হবে বা কতটুকু গ্রহণযোগ্য হবে, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে জনগণের মধ্যে। এই জায়গাটাতেই আমরা প্রশ্নের মধ্যে আছি। এবং আপনারা জানেন যে এর মধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনও কিন্তু এইখানে এসে তদন্ত করতে গিয়ে সেই পরিমাণ সহযোগিতা পায়নি বলে তারা কিন্তু অভিযোগ করেছে তাদের পক্ষ থেকে। সো এই জায়গাগুলোতে, ওভারঅল এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রশ্ন আছে। আপনারা কি করছেন এই বিষয়গুলো নিয়ে? একটা হচ্ছে যে ধরেন এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারা আসলে অভিযোগই করে বলে, যেখানে থেকে একটা বড় আশার সঞ্চার ছিল যে সেটি আরও মানে আপনার আন্তর্জাতিকভাবে
স্বীকৃতি দেওয়ার জায়গাটায় কাজে লাগতো, সেই জায়গাটায় তারাও আসলে অভিযোগ করেছে। পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে ধরেন তদন্তের প্রক্রিয়ায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন পর্যন্ত 5 মাস পরেও যে আচরণ দেখছেন, সেই জায়গায় একটা বড় হতাশার জায়গা। 5 মাসে তো এই জায়গাটাই উন্নতির আশা নিশ্চয়ই ছিল, কেন হচ্ছে না বা হলো না বলে মনে হয়? 5 মাসে এই জায়গায় উন্নতির আসলে আশা ছিল ব্যাপকভাবে, কারণ এই অভ্যুত্থানটা 5ই আগস্টের পরে যে স্পিরিটটা তৈরি হয়েছে, এবং আপনারা জানেন যে কোনো স্পেসিফিক বাহিনী যদি এই 5ই আগস্টের মধ্য দিয়ে মানে জনরোষের শিকার হয়, সেটা হলো পুলিশ, বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশকে তো একেবারে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তো এখন বাংলাদেশ পুলিশের মানে এত ব্যাপক পরিমাণে সংযুক্তি ছিল এই গণহত্যার সাথে, এই পুরো বাহিনীকে তো আর চেঞ্জ করে এটা কতটুকু সম্ভব, এটা আমার কাছে মনে হয়নি যে সম্ভবপর, সেহেতু সময়টা লেগেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই জায়গাগুলোতে যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধের সাথে যুক্ত, তাদেরকে বাহিনীর মধ্যে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা জরুরি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা ওই আন্দোলনে সরাসরি গুলি করেছেন, গুলির নির্দেশ দিয়েছেন, তাদেরকেও পোস্টিং করা হচ্ছে এবং প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে আপনাদের নিউজ মিডিয়াতে নিউজগুলো আসতেছে, যেগুলো আমাদের জন্য মারাত্মকভাবে হতাশাজনক। এবং জনগণের কাছে যখন আমরা যাচ্ছি, তখন জনগণ কিন্তু তাদের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করতেছে, এটা আমাদেরকে ফেস করতে হচ্ছে তখন। এবং তখন আমরা এই জায়গা থেকেই আমরা মানে পুলিশ বাহিনীতে ব্যাপক একটা পরিবর্তন, এবং আপনারা জানেন ইতিমধ্যে পুলিশ সংস্কার কমিশনও হয়েছে, সেই জায়গায় আমরা আশা করি যে সেটার মধ্য দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পাবো। এরই মধ্যে তো ধরেন পুলিশের রদবদল তো হচ্ছে, এটি কন্টিনিউয়াস প্রসেসে আমরা দেখছি, সেটা কি যথেষ্ট না? আসলে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট না, কারণ হচ্ছে রদবদলের বিষয়টাও সন্তোষজনক না এই কারণে, কারণ সরাসরি খুনের সাথে জড়িত ব্যক্তি প্রমোশনও পেয়ে যাচ্ছেন, প্লেসেও আছেন, এটাও কিন্তু দেখা যাচ্ছে, এবং এই বিষয়গুলো আপনাদের নিউজ মিডিয়াগুলোতেই কিন্তু উঠে আসতেছে। আসবে এই জায়গাটা আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সম্পাদক গণতান্ত্রিক আইনজীবী পরিষদ ও আইনজীবী সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আমি একটু আপনার কাছে জানতে চাই, জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে আমরা কথা বলছিলাম, এবং আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড আসলে প্রসিকিউশনের কাছে এসেছে, এবং গুরুত্বপূর্ণ গুমের ঘটনায় বিভিন্ন তথ্য প্রমাণ মিলেছে। যেটি বলছিলেন আলী হাসান জুনায়েদ, যে তারা আসলে খুব বেশি মানে যে গতি দেখছেন, এবং যারা তদন্তের সঙ্গে জড়িত, বিশেষ করে পুলিশ বাহিনীর কথা বলছিলেন, সেই জায়গায় যদিও বিচার নিয়ে আশাবাদী, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে আশাহত হচ্ছেন, বিশেষ করে গতি নিয়ে আরও গতি তারা আসলে চেয়েছিলেন। একটু সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। প্রথমত আমি আবারও শ্রদ্ধা নিবেদন করছি জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি, এবং আমরা যারা আইনজীবী, আমরা সুপ্রিম কোর্টে শুরু থেকেই এই হত্যাকাণ্ডের বিচার আমরা চেয়েছিলাম, এবং আমরা মনে করি যে বাংলাদেশের কোনো হত্যাই বিনা বিচারে যেতে দেওয়া যায় না। তো এই বিচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি উপাদান, সেটি হলো ইনকোয়ারি। তো এই বিগত দুঃশাসন এবং এই টোটাল যে ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থা, এই ব্যবস্থা যে পুলিশ কাঠামো বা তদন্ত কাঠামো গড়ে তুলেছিল, এই কাঠামোটা এখনো পর্যন্ত অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সহায়ক নয়, এবং যে কারণে এই পুলিশ সংস্কারের কথাগুলো আসছে। তো এই প্রসিকিউশন এবং ইনকোয়ারির ব্যাপারটা অনেক ওয়াইডার ব্যাপার, এবং এটা আরও বিস্তৃত এবং দক্ষতার একটা ব্যাপার, এবং এটার সাথে যারা এক্সপার্ট লোকজন, যারা এই ধরনের ম্যাস কিলিং নিয়ে কাজ করেছেন, এরকম অভিজ্ঞতা সম্পন্ন লোকেরও আমাদের দেশে কিন্তু যথেষ্ট অভাব রয়েছে, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া যেতে পারত, এবং এই তদন্ত প্রক্রিয়াটিকে আরও বেশি অনুসন্ধানী করার জন্য, আরও বেশি ফ্যাক্ট ফাইন্ডিংয়ের মধ্যে যাওয়ার জন্য যে ইকুইপমেন্ট, যে ধরনের লজিস্টিক সাপোর্ট, এই জায়গাটাতে শুরু থেকেই ঘাটতি ছিল। ফলে প্রসিকিউশনের পক্ষে টোটাল এভিডেন্সগুলো কালেক্ট করার জন্য যে জনবল, অর্থবল এবং অন্যান্য যে আনুষঙ্গিক প্রিপারেশন থাকা দরকার, এই জায়গাটাতে ঘাটতি শুরু থেকেই ছিল বলে গোটা ব্যাপারটাতেই একটা স্লো মোশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মনে করি যে এই বিচার হতেই হবে, এবং এই বিচারের বাণী নিভৃতে কাটবে না, এবং আমরা বিশ্বাস করি যে একটা সুষ্ঠু ডিউ প্রসেসের মধ্য দিয়ে এই তদন্ত প্রক্রিয়াটি এগিয়ে যাবে, এবং বিচারের কাঠগড়ে আসামিদেরকে, খুনিদেরকে অবশ্যই আসতে হবে। এখন ধরেন মানে তথ্য প্রমাণের কি ঘাটতি থাকার সুযোগ আছে? ধরেন আপনি একটা বিচারিক প্রক্রিয়া কিংবা বিচারের জন্য যেসব অনুষঙ্গ দরকার, সেগুলোর ঘাটতির কথা বলছেন, গতির জায়গায় বলছিলেন, এই জায়গায় তো আসলে সবচেয়ে বেশি গুরুত্ব থাকার কথা।
এই জায়গায় যেখানে মানে সবার চোখের সামনেই তো এই ঘটনাটি আসলে ঘটলো, টেলিভিশনের মাধ্যমে আরো বেশি করে দেখা গেছে এবং প্রত্যক্ষদর্শীর তো অভাব থাকার কথা না, তথ্য প্রমাণের ঘাটতি থাকাও কি মনে করেন এই জায়গায় তথ্য প্রমাণের ঘাটতি থাকার তথ্য কথা? প্রমাণের ঘাটতি নেই, কিন্তু সেগুলো সংগ্রহ করার ব্যাপার আছে তো। জি জি তথ্য প্রমাণ যথেষ্ট আছে, অভাব নাই, কিন্তু প্রত্যক্ষদর্শীদের রেকর্ড করা এবং সেগুলোকে দালিলিক পর্যায়ে নিয়ে আসা, ইলেকট্রনিক রেকর্ডস, অন্যান্য জব্দকৃত আলামত, এবং এই ইনভেস্টিগেশন করতে গেলে আমাদের দেশের প্রচলিত আইন, ইনভেস্টিগেশনেরও কিন্তু আইন আছে। সেই আইন অনুযায়ী যে সিজার লিস্টে কি কি উপাত্ত, কি কি আলামত আপনি নিয়ে আসলেন এবং কোনটা আদালতের সামনে আপনি প্রডিউস করলেন, সেখানেও একটা দক্ষতার ব্যাপার আছে। কিন্তু আমরা দেখেছি যে প্রক্রিয়ায় কাজগুলো করা হচ্ছে এটা সন্তোষজনক না। এখানে ছাত্র সমাজের যে দাবি, যারা আন্দোলনের অগ্রবাহিনী, তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা কিন্তু সেখানে ফুলফিল হচ্ছে না, এবং তারা বলছে যে এই জায়গাটাতে আরো বিশেষ মনোযোগ দেওয়া দরকার এবং এই জায়গাটা আরো এফিশিয়েন্ট হওয়া দরকার। তো সেই জায়গাতেই সেটা সমস্যা। কিভাবে হবে? ধরেন এর মধ্যে প্রসিকিউশন তো, যে প্রসিকিউশন দেখছেন আপনি বলছিলেন যে আরো দক্ষ যোগ্যতা সম্পন্ন লোকজন কি দরকার ছিল এখানে? হ্যাঁ, আন্তর্জাতিক এই প্রসিকিউশনে এই ট্রাইব্যুনালটা তো যেভাবে হয়েছে, জি আমরা আইনজীবীরা অনেকটাই আসলে অন্ধকারে থেকেছি যে কি প্রক্রিয়ায় এই ট্রাইব্যুনালটি গঠিত হচ্ছে, সেটার জন্য কোনো সার্চ কমিটি হয়েছিল কিনা, কারা সেখানে ভূমিকা রাখতে পারত, কারা সেখানে আরো অবদান রাখতে পারতো, সেটার জন্য কোনো গণশুনানি হয়েছে কিনা, বা যারা অংশীজন তাদের সঙ্গে কতটা শেয়ার করা হয়েছে, এই গোটা ব্যাপারটাই কিন্তু আমাদের অনেকের কাছে, যারা আন্দোলনের, যারা সামনের সারির কর্মী ছিলাম, যারা এই লড়াইয়ের মধ্যে ছিলাম, আমাদের অনেকের কাছে এই ব্যাপারটা অস্পষ্টতার মধ্যে ছিল। তারপরেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন আদালতে আসামিদেরকে উপস্থাপন করা হয়, আমরা আইনজীবীরা অনেকে সেখানে যেতে চেয়েছি। আদালতের একটা এখতিয়ার আছে তারা কাকে সেখানে যেতে দিবে না, কিন্তু আইনজীবীরা তো যেতে পারবে, এবং আইনজীবীরা অনেকেই আছে স্বতঃপ্রণোদিত হয়েই কিন্তু সেখানে যেতে চায়, সেখানে কন্ট্রিবিউট করতে চায়। আমরা দেখেছি সেখানেও এক ধরনের বিধিনিষেধ বা এক ধরনের প্রতিবন্ধকতার জায়গা কিন্তু সেখানে আছে। না, কিন্তু এই প্রতিবন্ধকতা মানে এই চাওয়া না চাওয়ার জায়গাটাই নিশ্চয়ই তাদের চাওয়া না চাওয়ার বিষয় তো থাকবে। ধরেন কে ওখানে যেতে পারবে, কে যেতে পারবে না, সবাই কি চাইলে যেতে পারবে ভিতরে? সবাই যাওয়ার বিষয় না, জি। এখানে নানাভাবে কন্ট্রিবিউট করা যায়, অফিসিয়ালি কন্ট্রিবিউট করা যায়, আনঅফিসিয়ালিও কন্ট্রিবিউট করা যায়। এই ধরনের গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এই ধরনের ম্যাস কিলিং এর বিরুদ্ধে তারা বিভিন্নভাবে প্রসিকিউশনকে সাহায্য করতে পারে, এবং সাহায্য করার রাস্তাটা খোলা থাকা উচিত, যাতে করে বিভিন্ন অংশীজন যে যখন যেভাবে চাইবে তারা যাতে এই বিচারকে দ্রুত গতি সম্পন্ন করার জন্য, এই বিচারকে আরো ত্বরান্বিত করার জন্য, আরো বেশি অথেন্টিক করার জন্য ভূমিকা রাখতে পারে। তো সেটার জন্য কি অ্যারেঞ্জমেন্ট, কি ব্যবস্থা, এটা অন্তত আমার আইনজীবী হিসেবে আমার জানা সেটা নেই। তো সবার আগে প্রসিকিউশনকে চাইতে হবে বা ট্রাইব্যুনালকে চাইতে হবে। এখন ব্যাপারটা হলো কি, দেখেন এই প্রসিকিউশনটা যেভাবে গঠিত হয়েছে, প্রসিকিউশনে যারা গিয়েছে তারা কি পদ্ধতিতে কাজ করেছেন, হয়তো গোপনীয়তার স্বার্থে অনেক কিছু বলা হবে না, কিন্তু মোটা দাগে কিছু বিষয় থাকে, যে বিষয় থেকে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে এক ধরনের সন্তুষ্টির ব্যাপার কিন্তু সামনে চলে আসে। যারা বিচার প্রার্থী তারা কতটা সন্তুষ্টির জায়গায় আছেন, তো সেই স্পিরিটটা, সেই সেন্টিমেন্টটাও কিন্তু আমলে নেওয়া দরকার বলে আমি মনে করি। জি, আলী হাসান জুনায়েদ, আমরা একটু বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। RRM স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জুলাই আগস্ট গণহত্যার বিচারিক প্রক্রিয়া নিয়ে। আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আমাদের সঙ্গে এরই মধ্যে আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও আইনজীবী সুপ্রিম কোর্ট। আমার ডান পাশে আছেন আলী হাসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আমরা বিরতির আগে কথা বলছিলাম সৈয়দ ইজাজ কবির যে বিচারিক প্রক্রিয়া নিয়ে। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর, যেটি আমরা একটু বিরতি নিয়ে আলাপ করেছিলাম, আপনার সঙ্গে একটু এই বিষয়ে মতামত চাই। প্রসিকিউশনে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের পাওয়া গিয়েছে, তেমনটাই আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আসলে যে ঘটনা ঘটলো আসলে জুলাই আগস্ট জুড়ে বাংলাদেশে, এবং যেভাবে বিচারিক প্রক্রিয়াটি চলছে, তাতে করে আপনি আসলে কতটা আশাবাদী? আইন উপদেষ্টা বলেছেন যে আগামী বিজয় দিবস অর্থাৎ 1 বছরের মধ্যে গণহত্যার বিচার শেষ করা সম্ভব। না, গত 17 বছরে তো দেখেছি মনে হয় কোনো কিছু ঘটনার আগেই কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছিল। যাক, এখন এই কল রেকর্ডটা এসেছে, একটু দেরি হয়েছে, আর একটু আগে আসলে হয়তো ভালো হতো। আর বিচারের কথা যদি বলেন, জি, বিচার যতদিনই লাগুক, এটা একটা তদন্তের ব্যাপার আছে, বিচারের একটা প্রক্রিয়া আছে।
আমরা সঠিক বিচার চাই, তবে ওরকম বিচার চাই না যেরকম বিচারে সুখরঞ্জন বালি সাক্ষী দিতে এসে গায়েব হয়ে গিয়েছিল, সেরকম বিচার আমরা চাই না। আমরা একটা সুষ্ঠু বিচার চাই, সেটা হোক শেখ হাসিনা, হোক আমি, হোক আপনি। বিচারটা সুষ্ঠু হতে হবে, প্রক্রিয়াটা সুষ্ঠু হতে হবে, ন্যায় বিচার হতে হবে। আপনি আমার পক্ষে সাক্ষী দিবেন এই জন্য আরেকজন আপনাকে তুলে নিয়ে যাবে, বা আমি আপনার পক্ষে সাক্ষী দিব না, আমাকে জোর দিয়ে সাক্ষী দেওয়াতে হবে, বা একটা ঘটনা বানিয়ে বলতে হবে এবং সেটার ভিত্তিতে আপনার সাজা হবে বা আমার সাজা হবে, এই ধরনের বিচার আমরা দেখতে চাই না। আমরা একটা ন্যায় বিচার দেখতে চাই। এখন পর্যন্ত যে প্রক্রিয়া দেখছেন তাতে আপনি সন্তুষ্ট? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এখন তো বিচার প্রক্রিয়ার শুরুটাই শুরু হয়নি, শুরু হচ্ছে। সো এখনো দেখা যাক, সময় লাগবে, তদন্ত হবে, এভিডেন্স জোগাড় করতে হবে, আরও অনেক সিআরপিসির অনেক প্রসিডিউরাল হিসাব আছে, এগুলো সব কিছু মেনটেন করে আস্তে ধীরে শুরু হোক। এবং আমি আশাবাদী যে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে। এবং এখন বিশেষ করে যারা আপনার এই যে আইসিটি ট্রাইব্যুনালে যারা আছেন, এনারা বেশ অভিজ্ঞ, এনাদের কোনোভাবে আপনারা ওনাদের বিরুদ্ধে অ্যালিগেশন আনা যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং আমি ব্যক্তিগতভাবে অনেককে আমি চিনি, দে আর অফ ভেরি গুড পার্সন, অফ ভেরি গুড মোরালস। সো আমি আশাবাদী যে ভালো হাসান কিছু তারেক পাবো। চৌধুরী বিরোধীর আগে বলছিলেন যে, এবং আলী হাসান জুনায়েদও বলছিলেন যে গতি নিয়ে তারা খুব বেশি এখনো সন্তুষ্ট না, আর একটু গতিতে বিচারের প্রক্রিয়া তারা আসলে আশা করেছিলেন। এবং আলী হাসান জুনায়েদ বলছিলেন যে তারা আসলে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন অনুযায়ী আসলে বিচারের প্রক্রিয়া, বিচারের গতি আসলে নেই। না, সেই হিসাবে সেটা ঠিক আছে। আলী হাসান যেটা বলেছেন, গতি নিয়ে ওনারা খুশি না, সুখী না, অনেক কিছু না। তো আমাদের বিচার নিয়ে তো আমরা অবশ্যই অসুখী। ওই যে আমাদের বিচারপতি দাম্পতি সাগর রনি, তার কত বছর হলো, তো সেটাও তো আমাদের দেখতে হবে। সেটা তো এখনো হয়নি। সেটা এখনো হয়নি কেন? অনেক ধরনের অনেক রিউমার আছে, তো রিউমারগুলিও তো এখন যাচাই করা উচিত। এখন যে আমরা শুধু এই বিচারই করব তা না, অতীতে যে এই বিচার হয়নি সেগুলোর দিকে তো আমাদের চোখ দিয়ে তাকাতে হবে। সাগর রুনির বাচ্চাটা তো এখন বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে এখন, তো সে তো বাবা মা ছাড়া বড় হয়েছে। তার কি মনের কোনো কষ্ট নেই? সেই বিচার কি আমরা চাই না? সেই বিচার কি সে চায় না? বিচার না চাক, সেই কি অন্তত জানতে চায় না তার বাবা মার কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল? সো এটা তো আজকে দীর্ঘ কত বছর হয়ে গেল, 14-15 বছর হয়ে গেল। সো বিচার প্রক্রিয়া, আমার কথা হলো বিচার প্রক্রিয়া চালু থাকুক, সুষ্ঠুভাবে চালু থাকুক। আমাদের দেশের বিচার প্রক্রিয়া ম্যানিপুলেট করা বা তদন্ত ম্যানিপুলেট করা খুব সহজ, খুবই সহজ। আমার কথা একটাই, ওই ম্যানিপুলেশনের জায়গায় যেন কেউ ম্যানিপুলেটেড না হয়, এবং সেই ম্যানিপুলেশনের জায়গাটা যেন আমরা বন্ধ করতে পারি থ্রু আ গুড সিস্টেম। কোনো ষড়যন্ত্র দেখছেন এই যে ম্যানিপুলেশনের জায়গায় এই যে বিচারের প্রক্রিয়া চলছে? আমি টকশো করছি, এখানেও ষড়যন্ত্র আছে, কারো না কারো কোনো এজেন্ডা আছে। আমি আমার আইডিওলজি নিয়ে কথা বলছি, আপনি আপনার নিয়ে কথা বলছেন, আবু সাইদ একজন কথা বলছেন, ভাই আরেকভাবে কথা বলছেন। এটা আছে, এটা থাকবেই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ থাকতেই পারে, কিন্তু সঠিক এবং ন্যায়ের জন্য যেটা প্রয়োজন আমাদের সেটা করতে হবে। এবং যত ষড়যন্ত্রই থাকুক সেটা আমাদেরকে আটকাতে হবে, এবং সেখানে আমাদেরকে সফল হতে হবে এবং তাদেরকে বিফলে নিতে হবে। অনেক ধন্যবাদ। আলী হাসান জুনায়েদ, একটা বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা রকম মত এখনো আছে, প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। এটি নিশ্চয়ই খুবই হতাশাব্যঞ্জক বিষয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708। নিহতের সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ এখনো চলছে। এই জায়গা নিয়ে কি বলার আছে? 5 মাস পার হয়ে গেল। এটা প্রচন্ড হতাশাব্যঞ্জক। আমি যেটা বলবো যে, কারণ শহীদের তালিকা প্রণয়নে এখন পর্যন্ত আপনি জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা কমিটি করেছে, উপকমিটি করেছে। ওইখানকার তালিকা এখন পর্যন্ত আমরা স্পষ্ট তালিকা পাইনি। এবং একটা কথা আছে যে, আপনি জানেন যে গত দিনও ঢাকা মেডিকেল কলেজের মর্গে 7 জনের বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, সেই জুলাই যারা শহীদ হয়েছে। তো ওভারঅল এই যে সিচুয়েশনটা, যে এখন পর্যন্ত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা স্বীকৃতির প্রশ্ন আমরা তো করতেছি, কিন্তু তালিকাটাই এখন পর্যন্ত অ্যানলিস্টেড করা যায়নি যে কি পরিমাণ। এবং সংখ্যাটা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা স্বাস্থ্য কমিটি করা হয়েছিল, সেখানে অনুযায়ী সর্বশেষ সংখ্যা হলো 1400-র উপরে। সো আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলতেছে 700, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটা, সেখানে আবার একটা হলো যে 800-র মতো একটা অ্যানলিস্ট করা আছে। সো ওভারঅল সিচুয়েশনটা 15 জুলাই আগস্টে, 16 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত, এটা কি কোনো
মানে ব্যক্তিগত কোনো দল না, ওভারঅল পুরো বাংলাদেশে ওভারঅল বাংলাদেশে যে পরিমাণ হত্যাকাণ্ডটা হয়েছে, যারা নিহত হয়েছেন, এই তালিকাটা আর কি। তো এই তালিকাটা এখন পর্যন্ত করা যায়নি, যেটা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ আছে। আমরা যেখানেই গিয়েছি সেখানেই লোকজন এই বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেছেন যে এখন পর্যন্ত তালিকা তো হয়নি। এবং আমরা এই জায়গায় হতাশ যে আহতরা শহীদ হয়েছেন। যে গত কিছুদিন আগে নৌসেনা, আপনারা জানেন যে মনিরুজ্জামান সাহেব, উনি শহীদের তালিকায় নতুন করে যুক্ত হলেন আহত অবস্থায়। তো কিছুদিন আগে একজন বাচ্চা ছেলে, আপনারা জানেন যে জানাজা হলো যে শহীদ মিনারে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চিকিৎসা সহ আহতদের চিকিৎসা এবং শহীদদের তালিকা প্রণয়ন, পুরো প্রসেসটাই আমাদের কাছে মনে হয়েছে যে এনাফ না, এবং সেই পরিমাণ দক্ষ বা সক্ষম লোকদের দিয়ে এটা করা হয়নি। এটা কেন এরকম হচ্ছে বলে মনে হয়? মানে বিষয়টা হচ্ছে যে এটার সবচেয়ে, যেটা আমি বলছিলাম, একটা বিচারিক প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যে মানে যারা আসলে জীবন দিল, যারা এখনো হাসপাতালে লড়ছেন, তাদের চিকিৎসা নিয়ে অভিযোগ আছে, তারা আসলে প্রপার চিকিৎসা, তাদেরকে পথেও নামতে হলো, নামতে হচ্ছে। এই বিষয়গুলো কেন মানে সামনে আসছে? এটা তো আসারই কথা না। আমি এটা বলবো যে এটা প্রশাসনিক ব্যর্থতা। আপনারা তো ধরেন আপনাদের প্রতিনিধি তো সরকারে আছেন, আমাদের ছাত্র 3 জন প্রতিনিধি সরকারে আছেন, আমরা তাদের কাছেও খুব জোর গলায় বলতেছি, আমরা বলবো যে এটা প্রশাসনিক ব্যর্থতা। কারণ একটা মন্ত্রণালয় এখন পর্যন্ত, কারণ এখন তো মানুষের মেমোরিতে এগুলো লাইভ আছে, প্রত্যেক এলাকায় এটা জানা সম্ভব। তো ওনারা কি প্রশাসনের সহযোগিতা পাচ্ছেন না, বা যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা কি কাজ করছেন না? এটা আমরা স্পষ্ট করে জানতে চাই যে কি কারণে আসলে এই তালিকাগুলো প্রণয়ন করা যাচ্ছে না, এবং কি কারণে সরকারের পক্ষ থেকে ঘোষণা সত্ত্বেও, যে হাসপাতালগুলোতে তো সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা আছে, তারপরেও হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। আমাদের কাছে সুস্পষ্ট অভিযোগ আছে, এবং সেটা আমরা সংশ্লিষ্ট জায়গাগুলোতে জানিয়েছিও। আমরা ক্লিয়ারলি জানতে চাই এবং সেটা বলেছি তাদের কাছে। এবং আপনারা জানেন যে এবারের আমরা যে জনসংযোগটা করছি সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আহতদের বিনামূল্যে চিকিৎসার প্রশ্নটা তোলা হয়েছে, এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্নটাও তোলা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই ব্যাপারে সমস্ত জনগণ সবাই একমত, সমস্ত রাজনৈতিক দল মত সবাই কিন্তু এই জায়গায় একমত আছেন। সুতরাং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে স্পষ্ট করতে হবে যে ওনারা কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন এই প্রক্রিয়াতে। এটা স্পষ্ট না করলে আমরা মনে করি যে জনগণের ক্ষোভ দিয়ে তাদেরকে তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করা উচিত না। কিন্তু আপনারা যে নাগরিক কমিটি, আপনাদের তো সারা দেশে একরকম কানেকশন আছে, আপনাদের সারা দেশে বিভিন্ন জায়গায় কমিটিও আছে। আপনারা কি করলেন? আপনাদের নিজস্ব কোনো রকম পরিসংখ্যান আছে বা তালিকা তৈরি করতে পেরেছেন এখন পর্যন্ত? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তালিকাটা আছে ওটা তো একসাথে সমন্বয় করেই করা হয়েছে। ওটা এখন পর্যন্ত 1423 জনের একটা তালিকা। এখানে আহতদের তালিকা আছে 22,000-এর মতো আর কি। এই সংখ্যক একটা ডাটাবেজ আপনার আছে, যেটা নিয়ে আমরা মন্ত্রণালয়েও সেই ব্যাপারে আলাপ করছি, কথা হচ্ছে, কিন্তু ওনাদের প্রক্রিয়াটা আমাদের কাছে স্পষ্ট না। জি, হাসান তারেক চৌধুরী, এই জায়গাটা একটু আপনার মতামত জানছি। আসলে বিষয়টা হচ্ছে যে যারা জীবন দিল এবং যারা আসলে এখনো হাসপাতালে লড়ছেন এবং তারা আসলে প্রকৃত চিকিৎসা পাচ্ছেন না বলে বিভিন্নভাবে অভিযোগ করেছেন। কতজনই বা আসলে জানাবে, কতজনই বা পথে নামতে চায়, তার মধ্যে পথে নামা আপনি দেখলেন? মানে এর পেছনের আসলে কারণ, বিদেশে যাইতে আমরা খুব বেশি দেখলাম না, অথচ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং একজনকে মারাও যাচ্ছে। কিন্তু দেখেন, গোটা স্পিরিটটার মধ্যে একটা ঝামেলা আছে। জি, সেটা হলো যে এই বৈষম্য বিরোধী যে আন্দোলনের যারা অগ্রবাহিনী, যারা রাজপথে থেকেছে, লড়াই করেছে, এবং আমরা দেখেছি যে যারা আহত হয়েছে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভও করেছে, অনেকে পঙ্গু। এবং আমরা এই পঙ্গু হাসপাতালের সামনে একটা ঘটনার কথা জানি, যেখানে ব্রিটিশ একজন কূটনীতিক ছিলেন, যিনি এই পরিস্থিতিতে পড়ে তিনি এক পর্যায়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, এবং স্বাস্থ্য উপদেষ্টা সেই স্থান ত্যাগ করেছিলেন, সেটা নিয়ে বিক্ষোভ হয়েছে। এই যে অপ্রীতিকর পরিস্থিতিটা সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো? সৃষ্টি হওয়ার কারণ একটাই, সেটা হলো যে আন্দোলনের যারা আত্মত্যাগ করেছে তাদের প্রত্যাশার সাথে তাদের যে পরিমাণ রাষ্ট্র তাদেরকে, অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের দিক থেকে যে পরিমাণ দায়িত্বশীল আচরণ হওয়া দরকার ছিল, সেই দায়িত্বশীল আচরণের ঘাটতি ছিল বলেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন দেখেন, অভ্যুত্থানের পরে মোটা দাগে আমরা যদিও শুনেছি যে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে অনেক কাহিনী আছে, তারপরেও আমরা দেখেছি যে প্রশাসনে বেশ কিছু রদবদল হয়েছে। যে আমলাতন্ত্র বসে আছে, সেই আমলাতন্ত্র কতটা অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে পেরেছে, এবং সেই অনুযায়ী জেলা প্রশাসকরা জেলায় জেলায় কি ভূমিকা রেখেছে, আহত এবং
যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের তালিকা প্রণয়নে এবং একটা পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করার ক্ষেত্রে। আমরা জানি যে বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জেলায় একটা জেলা বাতায়ন বলে তাদের একটা ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইটেও কিন্তু তারা সংরক্ষণ করতে পারতেন, আলাদা একটা উইন্ডো খুলে বা একটা মেনু খুলে তারা কিন্তু এই ইনফরমেশনগুলো ওপেন রাখতে পারতেন এবং জনগণের জন্য ইনপুট দেওয়ার জায়গা রাখতে পারতেন, যে যে যেখানে যা দেখেছে, যার কাছে যা কিছু আছে, ছবি, ভিডিও ফুটেজ, ইনফরমেশন বা যা অডিও ক্লিপ ইত্যাদি, আপনারা সেখানে ইনপুট দেন। আমি তো অন্তত জানি না যে জেলা প্রশাসকরা জেলায় জেলায় এরকম সেল খুলেছে কিনা, যেখানে এসে জনতা এসে তাদের কাছে এই সমস্ত তথ্য উপাত্ত জমা দেবে, অর্থাৎ এটাকে আরো পূর্ণাঙ্গ করার জন্য ভূমিকা রাখতে পারবে। আমরা অতীতে গণশুনানির কথা শুনেছি, অতীতে গণতদন্তের কথা শুনেছি, কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে এই ব্যাপারটাকে আমলে নিয়ে যে মাত্রায় সক্রিয় থাকার কথা আমরা আশা করেছিলাম, সেটা কিন্তু আমরা আমলাতন্ত্রের দিক থেকে আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। তো এই জায়গাটাতেই মনে হয় যে শহীদদের আত্মদান সবসময় বোধহয় ম্লান হয়ে যায় অনেক সময় আমলাতন্ত্রের কাছে, কারণ আমলাতন্ত্র সবসময় সুবিধাভোগী, তারা কখনোই কিন্তু স্যাক্রিফাইস করে না, তারা সবসময় যখন যে সরকার থাকে সেই সরকারের সুবিধাটা তারা নেয়, আর রাজপথে রক্ত দেয় হলো রাজনৈতিক কর্মীরা, তরুণরা। আজকে কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে হত্যাকাণ্ডের, যে ব্যাপক হত্যাকাণ্ডের যে বিচার, এই যে ব্যাপক ভিত্তিক যে হত্যাকাণ্ড বাংলাদেশে হলো, যেটা সভ্য সমাজ ছিছি করেছে, এবং সেখানে দেখেন এই টোটাল ব্যাপারটা যদি আমি ইনকোয়ারির দিকে দৃষ্টি দেই, রাজপথে খুন করেছে, গুলি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলের গুন্ডারা, কিন্তু এই যে যারা জল্লাদের ভূমিকা যারা অবতীর্ণ হয়েছে, জল্লাদদেরকে যারা নিয়োগ করেছে, তাদের কি প্রিপারেশন ছিল, তাদের কি প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংটা কতটুকু ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে রিচ করা গেছে সেই আলোচনা কিন্তু হচ্ছে না। কারণ এখানেই কিন্তু আসল সত্যটা লুকিয়ে আছে, যে কিভাবে প্ল্যান হয়, কিভাবে মার্ডার করার জন্য, ম্যাস কিলিং করার জন্য কিভাবে আয়োজনটা করা হয়েছিল, এবং সেখানে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছিল, টোটাল ডিজাইনটা কিন্তু মানুষের কাছে এখনো স্পষ্ট না। ইনকোয়ারির মূল জায়গাটা হলো এইটা। যারা আজকে এই আইসিটি ট্রাইব্যুনালে যারা তদন্তের কাজে যারা নিয়োজিত আছেন, তাদের প্রধানতম দায়িত্ব হবে, কারণ আমরা জানি যে এই তদন্তের কাজটা যদি ভুল হয় শুরুতেই, গোটা বিচার প্রক্রিয়াটাই কিন্তু আমার বিজ্ঞ সহকর্মীরা আছেন তারা একমত হবেন যে তদন্তের জায়গায় যদি ঘাপলা থাকে, গোটা বিচার প্রক্রিয়াটাই কিন্তু ভণ্ডুল হয়ে যায়। সেই জন্য আমি জোর দিতে চাই প্রসিকিউশনকে ইনকোয়ারির জায়গায় এবং আলামত সংগ্রহের জায়গায়, এবং সেইটা যদি জোরালো হয়, তখন আপনি যখন চার্জ ফ্রেম করবেন, আপনি যখন ট্রায়ালে যাবেন, তখন কিন্তু আপনার হাতে ওয়েপনগুলো থাকবে, যাতে করে আপনি খুনিকে শাস্তির আওতায়, বিচারের আওতায় আনতে পারেন। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ ইলিয়াস কবির। আজকে ট্রাইব্যুনালে 25 জনের বিরুদ্ধে আবু সাইদের পরিবার অভিযোগ করেছে আনুষ্ঠানিকভাবে। এর আগে তারা রংপুরে মামলা করেছে, আজকে তারা ট্রাইব্যুনালে এসেছে, এবং সেই জায়গায় চিফ প্রসিকিউটর বলেছেন একটা কথা খুব সিগনিফিকেন্ট মনে হচ্ছে, যে সরকারের কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা বা অসহযোগিতা বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তিনি আসলে দিচ্ছেন না, তবে চলমান প্রক্রিয়ার মধ্যে বিষয়টি আছে, কোনো সংস্থা যদি তদন্তে সহযোগিতা না করে সে বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পদ্ধতি আছে। যেটি বলছিলেন যে আমলাতন্ত্র এখনো বসে আছে, আইন শৃঙ্খলা বাহিনীতেও রেশাফল হচ্ছে, খুব বেশি আসলে এই জায়গা নিয়েও হতাশা আছে। এইরকম বাস্তবতাই আসলে কতটা চ্যালেঞ্জের এই যে বিচারিক প্রক্রিয়া ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যাওয়া? গত 17 বছর, জি, ধরেন 2008-এর পরের থেকেই রাজনীতি টক শো আমরা সবাই করেছি, আপনারাও অ্যাঙ্কারিং করেছেন। কিভাবে করেছি আমরা সবাই জানি। এখন অনেকে আসে রাজনীতি, নতুন রাজনীতিবিদ হয়েছে, টক শো করছে, কিন্তু আসল চরিত্রটা তো আমরা দেখে আসছি। এবং এই 17 বছরে যে আন্দোলন, এই আন্দোলনের ফলে যেই কারণে আন্দোলনটা হলো, এবং এই যে বিচার প্রক্রিয়া, ধরেন এই যে এর বাইরে যেতে হবে না, সুখরঞ্জন বালির কথাটাই বলি, এরকম তো আরও অনেক আছে। আপনি 2 মাসেই কি এটা রিকভার করতে পারবেন? 17 বছরে অ্যাডমিনিস্ট্রেশনে যে লেয়ারিংটা হয়েছে, ছাত্রলীগ যুবলীগের যে লোকগুলি ঢুকেছে, আর্মিতে বলেন, ব্যুরোক্রেসিতে বলেন, পুলিশে বলেন, আনসারে বলেন, ভিডিপিতে বলেন, 17 বছরের লেয়ারিং কি আপনি 17 দিনে শেষ করতে পারবেন? এদের সময় দিতে হবে। হ্যাঁ, ওরা আছে, কিন্তু ওদের মধ্যে যদি সেই বিবেকের তাড়নাটা যদি না থাকে, যে না এই 17 বছরে ওনারা যেই দলের হয়ে কাজ করেছেন তারা আসলে ঠিক কাজটা করেন নাই, সেই বিবেকের তাড়নাটা যদি না থাকে, আপনি কি করতে পারবেন? আপনার কিছু করার নাই।
এখন তারা সেখানে আছে, তারা যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই হবে। আর যদি তাদের বিবেকের তাড়নায় মনে হয় যে না এই দোষরের সাথে আমরা আর থাকবো না, এই দোষর যা করেছে বাদ দিলাম, খুনাখুনি বাদ দিলাম, এক পিকে হালদার যে টাকাটা নিয়ে গেছে এই টাকাটা ফেরত টানুক না, দেখাক না এই পিকে হালদার যে 10,000 কোটি টাকা যে নিয়ে গেছে, আরো অন্যান্য যারা এই টাকাগুলি নিয়ে গেছে, আমার খুনের বিচার লাগবে না আপাতত। আমার যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ক্ষতিগুলি নিয়ে এসে তো আমি যেই আমার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে ক্ষতিপূরণ দিয়েও তো আমি আরো 4-5টা পদ্মা ব্রিজ করতে পারবো। সেগুলো আরো বন্দোবস্ত হচ্ছে না, খালি বিচার 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 করলে কি আমি মৃত ব্যক্তিকে ফিরে পাবো? বিচার করলে কি তার মা বাবার চোখের পানি, আর্তনাদ, বুকের কষ্ট বন্ধ হবে? আমার দেশের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বন্ধ হবে? একদিকে ফোকাস করলে হবে না। যদি চান 360 ডিগ্রি অল ওভার আপনাকে জিনিসটা চিন্তা করতে হবে। আপনি একদিকে বিচারের কথা বলছেন, একদিকে শহীদের কথা বলছেন, আপনি সাগর রুনি হত্যার কথা বলছেন না, পিকে হালদার যে 10,000 কোটি টাকা নিয়ে গেছে সেটার কথা বলতেছেন না, আপনার যে জিকে শামীম, আপনার ক্যাসিনো সম্রাট, এরা কত কিছু আছে, এরা কোথায়? অনেকে তো বেল পেয়ে বাইরেও গেছে, কেন বের হয়ে গেছে, কিভাবে বের হয়েছে? আপনি কি বলতে যাচ্ছেন জুডিশিয়ারি তাহলে স্বচ্ছভাবে কাজ করছে, না জুডিশিয়ারিতে আপনার শস্যে ভূত ঢুকেছে? এইগুলো সব দেখার বিষয় আছে, এগুলো দেখতে হবে। কিন্তু একদিকে ফোকাস করলে হবে না, সব দিক মিলে, সব দিক করে, সব দিক দেখে একসাথে এগোতে হবে। আপনি বলবেন খুনের বিচার চাই, আমি বলবো টাকা ফেরত চাই, উনি বলবেন যে আমার বাবা মার বিচার চাই। না, রাষ্ট্রের সব কাজই করতে হবে, একসঙ্গেই করতে হবে। এবং রাষ্ট্রের কাজে, রাষ্ট্রের পরিচালনার মাঝে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা যদি বাধা দিয়ে থাকে তাহলে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং এরকম যদি কেউ থেকে থাকে অবশ্যই, আমি বলবো না যে তাদেরকে ওই 96-এ যেরকম সচিবালয়ে যাওয়ার সময় কাপড় খুলে আওয়ামী লীগ দিগম্বর করে সচিবালয়ে ঢুকতে দেয় নাই, আমি বলবো না যে ওই লাশের উপরে বাঁশ নিয়ে নাচতে হবে, পিঠে নাচতে হবে, সেগুলো করতে বলবো না। কিন্তু তাদেরকে ন্যূনতম কিছু একটা লজ্জা দেওয়া উচিত। এখন পর্যন্ত 17 বছরের পরে তারা যদি এখনো এই দোষরের সাপোর্ট নিয়ে গান গায়, তারা যদি এখনো মনে করে তাদের কোনো দোষ নাই, তারা যদি এখনো মনে করে যে দে হ্যাভ ডান নাথিং, কেন হয়েছে আমার সাথে এটা আমি বুঝতে পারছি না, দেন তাদের আইদার মাথায় কোনো ঘিলু নাই অথবা মনে কোনো বিবেক নাই। সো এই ধরনের লোক নিয়ে দেশ চলবে না। আর এই ধরনের লোক যদি আসলে অ্যাডমিনিস্ট্রেশনে বসে থাকে এদেরকে সবার আগে বিতাড়িত করতে হবে। ছোট্ট প্রশ্ন, অনেক উত্তর এসছে, কিন্তু কোনো রকম রিয়েলাইজেশন কি দেখেন? ধরেন এই যে 5 মাস অতিবাহিত হয়ে গেল, যারা বসে আছে বিভিন্ন জায়গায়, মানে ওপেনলি বসে আছে, কথাও বলছে, এবং এরই মধ্যে দেখা গেল বিভিন্ন প্ল্যাটফর্মে কথা আসছেও, সাফাই গাওয়া, বিভিন্ন কারণের কথাও বলছে, কোনো রকম রিয়েলাইজেশন দেখেন ধরেন আওয়ামী লীগ বা বিগত সরকারের? আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনারা কথাটা বলুক, কারণ ভিতরে আসলে কারা কারা আছে আমরা এখনো চিনি না। ওনারা যত কথা বলবে আমরা তত চিনবো, যত চিনবো তত চিহ্নিত করতে সুবিধা হবে। ভবিষ্যতে পরে দেখবো কি করা যায়, বিচারের কোন বিচারের আওতায় আনা যায় তখন সেটা দেখবো। কিন্তু 17 বছরের হিসাব দিয়ে যেতে হবে, এটা মুখের কথা না। এক পিকে হালদার 10,000 কোটি টাকা নিয়ে গেছে, এক পিকে হালদার। এরকম কত পিকে হালদার আছে? এরকম সচিবালয়ে কত পিকে হালদার বসে আছে? পুলিশে কত পিকে হালদার বসে আছে? কতগুলি হারুন বসে আছে? এগুলা সব খুঁজে বের করতে হবে, এগুলো বের করতে হবে। ওই পার করে দিলাম, টাকা খেয়ে আমি পার করে দিলাম, তাহলে টাকা খাইয়ে যে পার করছে তাকেও ধরতে হবে, ধরতে হবেই। না হলে এট দ্য এন্ড অফ দ্য ডে দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ আওয়ার সভারেন্টি, সার্বভৌমত্ব আমার, বর্ডার আমার, জনগণ আমার, ইকোনমি আমার, এখানে অন্য কারোর রাজত্ব চলবে না। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট্ট একটা বিরতি দিয়ে যাচ্ছি, আবারও RRM স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্সে, এর সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আছেন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, আছেন আলী হাসান জুনাইদ। আলী হাসান জুনাইদ, কতটা ঐক্য দেখছেন জুলাই গণহত্যার বিচারের জায়গাটা, এবং ঐক্য এবং সংস্কার এই দুটি বিষয় ছাড়া আসলে কতটা ফ্রুটফুল বিচার সম্ভব বলে মনে হয় সামনের দিনে? খুবই ভালো প্রশ্ন। ঐক্য ছাড়া, কারণ হলো এই পুরো প্রক্রিয়াটা, আমি যেটা মনে করি যে এই 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে হরিফিক ইভেন্টের মধ্য দিয়ে যেতে হয়েছে, এটা শুধু কিন্তু 20 দিনে আবদ্ধ না। আমরা শুরু থেকেই বলছি যে এই ঘটনাটা কিন্তু দীর্ঘ 17 বছর ধরে নির্যাতনের শিকার, গুম, খুন, হত্যা, আয়নাঘর তো আমাদেরকে দেখতে হয়েছে। এবং একের পর এক ঘটনা ঘটার পরে কিন্তু
আমাদের দেয়ালে যখন পিঠ থেকে গেছে তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে সবাই এক হয়েছেন এবং এই আন্দোলনটা সকলের অংশগ্রহণে, সকলের আত্মত্যাগের মধ্য দিয়ে গিয়ে আসলে এই সফলতাটা এসেছে। এখন এই অভ্যুত্থানে যত পক্ষ যুক্ত ছিলেন, এই পুরো পক্ষের সকলের ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই যে ঘোষণাপত্রের ব্যাপারটি দেখুন, ঘোষণাপত্রটা তো সকল পক্ষের ঘোষণাপত্র। এই অভ্যুত্থানে, যেহেতু অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করেছেন, এই ঘোষণাপত্রটা সবার, সুতরাং সকলের মতামতের, জনগণের মতামতের আকাঙ্ক্ষার প্রতিফলনের ভিত্তিতে এই ঘোষণাপত্রটা হতে হবে, যেটা আমাদের কথা। একই রকম কনফ্লিক্ট তৈরি হচ্ছে সেখানে আমরা এখন পর্যন্ত আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দলের কাছে আপনাদের প্রপোজাল পাঠিয়েছিলেন। জি, আমরা পাঠাচ্ছি এবং আমি দেখেছি যে মেজর কোনো আমাদের মধ্যে আসলে ডিফারেন্স নেই। আমি আশাবাদী, কারণ হলো মূল জায়গাটায় সবাই একমত। ছোটখাটো কিছু বিষয়ে কথাবার্তা আছে, কিন্তু মৌলিক জায়গা যেমন গণহত্যার বিচারের প্রশ্নে কিন্তু কোনো দল বিরোধের মধ্যে নাই। সংস্কার করতে হবে, এটা নিয়ে কিন্তু কেউ বিরোধের মধ্যে নাই। তো মূল জায়গায় কিন্তু সবাই এক। এখন ছোটখাটো যে ব্যাপারগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ অবস্থায় এই জনমত তৈরি করে, জনমত তো তৈরি হওয়াই আছে। জনগণ চায় যে সবাই আরো অভ্যুত্থানে যেভাবে এক ছিল এইভাবে এক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আমরা 5 আগস্টের যে অবস্থানে ছিলাম বাংলাদেশে, ধরেন একেবারে ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছে, এখন কি অবস্থায় আছি আমরা? এখন পুরনো কাঠামো রয়ে গেছে, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রটা যে ফ্যাসিবাদী চেহারায় ছিল, এই রাষ্ট্রযন্ত্রের তো মৌলিক সংস্কারটা হয় নাই। অর্থাৎ একটা সূচনা হয়েছে মাত্র, যে মানুষের মধ্যে ইচ্ছাটা আছে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রকে চেঞ্জ করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রযন্ত্র কায়েম করা, এবং সেটা করার জন্য তো ইলেকশন লাগবে, এবং একটা নির্বাচিত পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই বড় কাজগুলো আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এত অল্প সময়ে করা সম্ভব না। এখন আমাদের দেশে যে জবাবদিহিতার যে জায়গাটা ছিল, আমি আবারও ফিরে যাই এই জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রশ্নে। আপনি দেখবেন শেষ পর্যায়ে কিন্তু, জি প্লিজ, হ্যাঁ, এই জায়গাটাতে নজর দিতে হবে যে আমি ফোকাসটা কোন জায়গায় দিচ্ছি। মানুষ আসলে কি চেয়েছে? মানুষ কি একটা স্বৈরাচারের বদল হয়ে আরেকটা স্বৈরাচার দেখতে চেয়েছে? একটা লুটেরাদের বদলে কি আরেকটা লুটেরা দেখতে চেয়েছে? একটা চাঁদাবাজের বদলে কি আরেকটা চাঁদাবাজ দেখতে চেয়েছে? একটা বিচার বহির্ভূত হত্যার বদলে কি আরেকটা বিচার বহির্ভূত হত্যা দেখতে চেয়েছে? চায় নাই। কিন্তু আমরা দেখেছি যে এই 5ই আগস্টের পরে আশুলিয়ায় শ্রমিক হত্যা হয়েছে। আমরা দেখেছি যে এই দেশে সাধারণ শ্রমিকদের ন্যূনতম মজুরি ডিক্লেয়ার করা যায় নাই। আমরা দেখেছি যে মানুষের নিত্যপণ্যের উপরে ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করে মানুষের পকেট থেকে 12,000 কোটি টাকা কেটে নেওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। এর জন্য কি ছাত্ররা জনতা প্রাণ দিয়েছিল? নিশ্চয়ই না। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু সেই অভ্যুত্থানের সেই প্রতিফলন জায়গাটা একটু জানতে চাই। 50 বছর স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর গণতন্ত্র হত্যা হয়েছে, তার উপরে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, তার উপরে আবার স্বৈরশাসক এসেছে, তার উপরে আবার গণতন্ত্র আবার 91-তে এসেছে, তার উপরে আবার গণতন্ত্র ছিটকিয়েছে, তারপরে আবার স্বৈরাচার এসে আপনার এই আমাদের এই দোসররা আসলো। সো কোনো কিছু চেঞ্জ হয়নি, একটু সময় লাগবে। আমরা যেভাবে অস্থির হয়ে যাই, এভাবে অস্থির হলে হবে না। দেশটার বয়স মাত্র 50 বছর, এবং এই 50 বছরে বাংলাদেশে আমাদের ভাগ্যে যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনাগুলি অন্য কোনো দেশে ঘটে নাই। তবে হ্যাঁ, চেঞ্জ হতে হবে, চেঞ্জ আসতে হবে, চেঞ্জ আমাদেরই করতে হবে, এবং চেঞ্জ আমরাই করব, এবং আমরা দৃঢ়। ঐক্যবদ্ধ না থাকলে ফলাফল কি দেখছেন? মানে এখনকার ফলাফল, ঐক্যবদ্ধ না থাকলে আমরা ঐক্যবদ্ধ যদি না থাকি, আমরা কেন, আমেরিকাও যদি ঐক্যবদ্ধ না থাকে ভেঙে যাবে, ভারতও যদি ঐক্যবদ্ধ না থাকে না ভেঙে যাবে। বরং ভারতটা আমার মনে হয় যে ডিলিউশনাল স্টেট। আমরা তো তাও নিজেদেরকে বাঙালি বাংলাদেশি বলি। ভারতের কতগুলি রেস, দে আর স্টিল ইউনাইটেড। ওয়াই? বিকজ দে লাভ দেয়ার কান্ট্রি, অ্যান্ড প্যাট্রিয়টিজমের বেলায় দে আর ইউনাইটেড। আমাদের দেশে সমস্যা কি হচ্ছে জানেন? উই আর ইয়েট টু বি প্যাট্রিয়টিক। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, আমাদের সবাইকে হতে হবে বাংলাদেশি। যেদিন আমরা সবাই বাংলাদেশি হয়ে যাব, ওই দিন আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। এখন কিভাবে আছি? এখন কি বাংলাদেশ ভাবছি না? এখন তো আমরা ভাগাভাগিতে আছি, বাঙালি আর বাংলাদেশি জাতীয়তাবাদীতে, বাঙালিত্ববাদী আর বাংলাদেশি জাতীয়তাবাদী। তো এখন আপনাদের সবাইকে বিচার করতে হবে, আমরা আগে বাঙালি না আগে বাংলাদেশি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, আমার যেহেতু সার্বভৌমত্ব আছে, আমার যেহেতু একটা বর্ডার আছে, আমার পরিচয় আগে আমি বাংলাদেশি। বাঙালি ছিলাম যখন পাকিস্তানের সঙ্গে ছিলাম, কারণ দুই জাতি ছিলাম। কিন্তু এখন আমরা যতই জাতি থাকি, মগ আছে, মারমা আছে, আপনার মুরং আছে, চাকমা আছে, সবাই কি ভাগ করে দিবেন নাকি?
আমরা সবাই বাংলাদেশি। জি, অনেক ধন্যবাদ তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় জন্য। দর্শক এই ছিল আজকের আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স। দেখাবেন একটু অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।